শুরু হচ্ছে সহজ সাহিত্যের গল্প পাঠ। আজকের গল্প হেডলাইন। মূল গল্প সৃজিত সিনহা। গল্প পাঠে বিজয় দাস। সাউন্ড ও স্পেশাল এফেক্টে বিনায়ক হালদার। এই গল্পের পূর্ণ স্বত্বাধিকার লেখকের দ্বারা আচ্ছাদিত। গল্প পাঠের সুবিধার্থে আমরা কিছু পরিবর্তন করেছি। শুরু হচ্ছে আজকের গল্প হেডলাইন। আজ থেকে বছর 5 আগের ঘটনা। দিনটা ছিল শনিবার, 19শে ডিসেম্বর 2015। কলকাতায় সেদিন খুব শীত পড়েছিল। কুয়াশার কারণে বেশ কয়েকটি ফ্লাইটও ক্যান্সেল করা হয়। খবরে বারবার দেখাচ্ছিল এসব ছাড়াও হাইওয়ের ওপর বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে অ্যাক্সিডেন্টের খবর তো ছিলই। তবে সব মিলিয়ে ডিসেম্বরের ঠান্ডা কলকাতার মানুষ ভালোই উপভোগ করেছেন। আমি এসপ্ল্যানেড চত্বরের একটি বিজ্ঞাপন সংস্থাতেই কাজ করি। অফিসের সবাই মজা করে আমাকে শ্যাওলা বলে ডাকলেও আমার ভালো নাম শৈবাল রায়। বাড়ি কলকাতারই এক মফস্বলে। 19 তারিখ দুপুর 3টে নাগাদ জানতে পারি আমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজে অফিস থেকে আসানসোল পাঠানোর কথা হচ্ছে। বেশি কিছু আপত্তি করার আগেই বুঝলাম অনেকটা দেরি হয়ে গেছে। ঘন্টাখানেক পর আমার সিনিয়র অফিস কলিগ এসে বলল আমাকে আজই রওনা দিতে হবে, কারণ কাজটা আগামীকাল। সকাল সকাল হোটেলে না পৌঁছতে পারলে খুব মুশকিল। আমাদের এই চাকরি জীবনে এটা খুবই সাধারণ। তাই দেরি না করে বেরিয়ে পড়লাম অফিসের গাড়িতে। কুয়াশাও তখন খুব ঘন হয়ে এসেছে। সারাদিনের ক্লান্তি আর শীতের আমেজে কখন গাড়িতে চোখ লেগে গিয়েছিল বুঝতে পারিনি। যখন ঘুমটা ভাঙল তখন গাড়ি হাইওয়ে দিয়ে চলছে। বুঝলাম ড্রাইভারের হাত বেশ ভালো। তবে পথ দুর্ঘটনার কথা আগে থেকে বলা অসম্ভব। চা খাবার জন্য ড্রাইভারকে বললাম গাড়িটা দাঁড় করানোর জন্য। বাধ্য ছেলের মতো একটা চায়ের দোকানের সামনে গাড়িটা দাঁড় করালেন। দুজনেই চা নিয়ে বসলাম একসাথে। তবে ড্রাইভারটা বেশ একটু আড়াল করে বসল। পরে বিড়ির কড়া গন্ধটা নাকে আসার পর কারণটা ঠিকঠাক বুঝলাম। আমিও একটা সিগারেট ধরিয়ে গাড়ির কাছে গিয়ে দাঁড়ালাম। পরের দিনের কাজের জন্য চিন্তাটাও ছিল খুব। বাবু, হঠাৎ একটা কর্কশ গলার শব্দে নিজের চিন্তা ভাবনাগুলো কেমন যেন অগোছালো হয়ে গেল। পিছনের দিকে ঘুরে তাকানোর সাহসটা যেন ধীরে ধীরে হারিয়ে ফেলছি। হাতের সিগারেটটা মুখে তোলার ক্ষমতাও লোপ পেয়েছে একটু একটু করে। শীতের সন্ধেবেলায় হাইওয়ের উপরে একটা ছোট চায়ের দোকানের সামনে এমন করে কে কথা বলতে পারে? এখানে মানুষ বলতে আমি আর আমার ড্রাইভার। তবে কি এইসব যখন ভাবছি ঠিক তখনই এবার তাহলে যাওয়া যাক বলে উঠল কেউ। ঘুরে দেখি লাল মাফলারে ঢাকা একটা আমার ড্রাইভার। কিছু সময়ের জন্য খুব ঘাবড়ে গেলেও বুঝলাম
সব ঠিক আছে। আবার চলতে শুরু করলো গাড়ি। তবে রাস্তা যত অন্ধকার থেকে অন্ধকার হচ্ছে, আমার মনের ভয় যেন তত গাঢ় হচ্ছে। কাজ বন্ধ গাড়ির ভিতরে থাকা সত্ত্বেও যেভাবে মাফলারটা জড়িয়েছিল ওই ড্রাইভার, তার কারণ কি শুধুই সে, নাকি সময় তখন কটা ঠিক খেয়াল নেই। রাস্তাটা সেদিন খুব চুপচাপ, খুব শান্ত লাগছিল। শুধু মাঝে মধ্যে কয়েকটা মালবোঝাই ট্র্যাক বেরিয়ে যাচ্ছিল বেপরোয়াভাবে। খুব কুয়াশার কারণে লুকিং গ্লাসগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। হঠাৎই একটা ট্রাক প্রচন্ড গতিতে আসতে থাকে আমাদের গাড়িটা ঠিক পিছন দিকে। আমি ড্রাইভারকে বলি বাঁ দিক ঘেঁষে চালানো। ড্রাইভারও জানি না কেন হঠাৎই ডান দিক বাঁ দিক করতে থাকে। আমি বারংবার বলি আস্তে চালানোর জন্য। এই করতে করতে ট্রাকটা একদম আমাদের গাড়ির পাশে চলে আসে। আমিও ড্রাইভারের উপর প্রচন্ড চিৎকার করে উঠি ভয়ে, আর কোনোভাবে ট্রাকটার ধাক্কা মারতে মারতে পাশ দিয়ে বেরিয়ে যায়। হয়তো ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিলাম সেদিন। মৃত্যুকে সামনে থেকে দেখেছিলাম সেই সময়। এরপর একটা ভয়ঙ্কর শব্দ। ড্রাইভার বলল, স্যার, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট। শীতের সন্ধেও অনেক ঘনিয়ে এসেছে। ফাঁকা রাস্তার কারণে এই শব্দটা কান পর্যন্ত পেয়েছিলাম। আমাদের গাড়িটা যখন বাঁ দিক গিয়ে যখন আরেকটা রাস্তা নিল, দেখলাম সেই ট্রাকটা উল্টে পড়ে আছে। আর ড্রাইভারের সিটটার দিকে যখন চোখ পড়ল, দেখলাম রক্ত মাখা একটা কাটা হাত ঝুলছে। গলা বুক শুকিয়ে আসলো আমার। কথা বলার শক্তিটাও যেন হারিয়ে ফেলি। অনেক কষ্টে ড্রাইভারকে বললাম, যত তাড়াতাড়ি সম্ভব হোটেলে পৌঁছানোর ব্যবস্থা করো। গাড়ি নিরাপদভাবেই চলছে। আমি নিজের চিন্তা কমানোর জন্য ল্যাপটপে কাজ করতে শুরু করলাম। সময় তখন 7:30টার মতো। কিছু সময় পর গাড়ির কাজটা হালকা নামিয়ে একটা সিগারেট ধরালাম। বেশ ভালোই চালাচ্ছিল গাড়িটা। হঠাৎ করে প্রচন্ড জোরে ব্রেক কষে দাঁড় করিয়ে দেয় গাড়িটাকে। আমি প্রশ্ন করলাম, কি হলো? এইভাবে মাঝ রাস্তায় দাঁড় করালে কেন? ড্রাইভার বলল, স্যার, গাড়ি আর যাবে না। নিজের অজান্তে গাড়ি থেকে নেমে রাগের চোটে ড্রাইভারকেও নামালাম। একটু অসভ্য আচরণ করেছিলাম ঠিকই, কিন্তু ড্রাইভারটা একদম চুপ ছিল। অনেক চিৎকার করার পর যখন দুটো চাকার দিকে তাকালাম, বুঝলাম গাড়ি পাঞ্চার হয়েছে। আমি প্রশ্ন করলাম খুব শান্তভাবে, কতক্ষণ লাগবে? আমাকে যে আজই পৌঁছতে হবে। ড্রাইভারটা খুব চাপা গলায় কেমন মুচকি হেসে বলল, তা তো জানি না। শুনশান রাস্তা, যেখানে কেউ নেই। প্রচন্ড হাওয়া দিচ্ছে। কোথা থেকে একটা অদ্ভুত রকমের পোড়া গন্ধ ভেসে আসছিল। আমি কি করব ঠিক বুঝে উঠতে না পেরে যখন প্রচন্ড রাগে ড্রাইভারের কলার চেপে ধরলাম,
তখন কোনোভাবে মাফলারটা খুলে আমার পায়ের উপর পড়ে যায়। সেই লাল মাফলার। পায়ের উপরে থাকা লাল মাফলারের থেকে চোখ সরে গেলেও আস্তে আস্তে যখন মাথাটা উপরের দিকে তুলছিলাম, আমার হাত দুটো ওর কলারে থাকলেও মন কাঁপছিল খুব ভয়ে। যখন শেষে আমি ড্রাইভারের মুখের দিকে তাকালাম, দেখলাম মুখের ঠিক বাদিক ঘেঁষে একটা ভয়ঙ্কর কাটা দাগ। আমি এক ঝটকায় সরে আসি ওর কাছ থেকে। বুঝতে পারলাম আমার হয়তো আর যাওয়া হবে না। প্রচন্ড ভয়ে কোনো রকমে গাড়ি থেকে দৌড়ে ব্যাগটা নিয়ে যখন পালাতে যাব, ঠিক তখনই মুখের সামনে দেখলাম আরো একবার ওই ভয়ঙ্কর মুখটা। মারাত্মক ভয় আর ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠতেই ড্রাইভার বলল, কোথাও যাবেন না, আমি আসছি। চুপচাপ এখানেই বসে থাকুন। আমি বাকরুদ্ধ হয়েছি। কি বলবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। তারপর ওখানেই বসে থাকি, আর ড্রাইভারটা জানি না কখন কিভাবে ধীরে ধীরে অন্ধকারে মিশে যায়। গাড়িটা ওখানেই ছিল। আমি অফিসের ব্যাগটাকে বুকে জড়িয়ে ধরে বসেছিলাম। চিৎকার করারও ক্ষমতা হারিয়ে ফেলেছে, এমনকি হাঁটা চলারও অবস্থা ছিল না। থমথমে এলাকায়, শীতের রাত, হাইওয়ের দুধারে ঘন কালো ঘুটঘুটে অন্ধকারে থাকা গাছপালার হাওয়ায় ঘষা লাগার শব্দ আমাকে আরো গিলতে আসছিল। কতগুলো গাড়ি পরপর যাচ্ছিল রাস্তায়, কিন্তু উঠে দাঁড়িয়ে সাহায্য চাইবার মতো ক্ষমতাও ছিল না আমার। দর দর করে মাথা থেকে ঘাম হতে শুরু করছিল। জীবনে এইরকম ভয় খুব কম পেয়েছিলাম। যখন একা, সম্পূর্ণ একা বসে অপেক্ষা করছি, তখন রাস্তার পাশের জঙ্গলের ভিতরে নজর পড়ল। বুঝতে পারি কিছু একটা আছে। শরীরটা কেমন অবশ হতে শুরু করেছে আমার, এমনকি নিজের নিঃশ্বাসের শব্দ নিজেই পাচ্ছিলাম। এতটাই চুপচাপ হয়েছিল চারদিক। কোনো রকমের সাহসের শেষ সীমানায় গিয়ে টর্চটা বের করে এগিয়ে যাচ্ছিলাম ওই জঙ্গলের দিকে। যত এগোচ্ছি মনে হলো কেউ যেন আমাকে শুধু দেখছে। একবার দুবার মুখে একটু আওয়াজ করতে মনে হলো কিচ্ছু নেই, কিন্তু আবার শুরু হলো আগের মতো। আস্তে আস্তে টর্চটা হাতে নিয়ে যখন এগিয়ে গেলাম, দেখলাম দুটো চোখ জলজল করছে অন্ধকারে। মৃত্যু ভয়ে চিৎকার করে উঠেছিলাম, আর টর্চটা ছুঁড়ে মারতেই একটা খসখস শব্দ পেয়েছিলাম শুধু। তারপর আর কিছু হয়নি। এইসব করতে গিয়ে ঘড়িটা হাত থেকে খুলে পড়ে যায়। তুলতে গিয়ে দেখি সময় রাত 9:30। ওভাবে একা প্রচন্ড ভয়ে ঠান্ডার মধ্যে বসে রাত যখন আরো ঘন হচ্ছে, বুঝলাম এখান থেকে পালাতে হবে, নইলে মৃত্যু নিশ্চিত। ঘড়িতে যখন রাত 10টা, তখন আমি ভয়ে আর দুশ্চিন্তায় নাজেহাল হয়ে রাস্তার পাশের গাড়িটার ভিতরে
একেবারে কুঁকড়ে বসে আছে। ঠিক খেয়াল নেই, তবে যেই ঘটনার পর বুঝেছিলাম ওটাই আমার নিশ্চিত মৃত্যু, তা হলো গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে শারীরিকভাবে অসুস্থ বোধ করতে শুরু করি। হঠাৎই মাথাটা কেমন যেন ঘুরে যায়, আর হয়তো কিছু সময়ের জন্য আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরল হর্নের শব্দে। প্রথমে একবার হলেও মনে হয়েছিল ড্রাইভারটা ফিরে এসেছে, কিন্তু ঠিক করে দেখলাম না, আমি ভুল। কোনো চেনা নয়, একটা অচেনা ট্যাক্সিওয়ালা হর্নটা বাজাচ্ছে। তাও আমি যেই গাড়িটায় বসে, সেই গাড়িটাতে। একটা সাধারণ জামা প্যান্ট পরেছিল, চুলগুলো অগোছালো হলেও দেখতে অবাক হবার মতো নন। আমি প্রশ্ন করলাম, কে আপনি? উনি বলল, আপনি আমাকে ঠিক চিনবেন না। চিনি না যখন, তাহলে এখানে কি করছেন আপনি? আপনি আমাকে চেনেন না ঠিকই, কিন্তু কিন্তু আমি আপনাকে চিনি। আপনি সাংবাদিক বাবু তো? আসানসোল যাচ্ছিলেন? আমি খুব অবাক হয়ে যাই, কারণ সন্ধে থেকে যা যা ঘটেছে সেগুলো কোনোটাই স্বাভাবিক ঘটনা নয়, আর এটা আমার বিশ্বাস। কিন্তু এই ট্যাক্সিওয়ালা যদি আমাকে নাই চেনে বা না জানে, তাহলে এত কিছু জানবে কিভাবে? তখন ট্যাক্সিওয়ালা বলল, কি ভাবছেন সাংবাদিক বাবু? এত না ভেবে আসুন আমার গাড়িতে, আমি ওদিকেই যাচ্ছি। আপনাকে সাহায্য করব বলে এগিয়ে আসা। আর সত্যি বলতে, আমি বললাম, কি হলো, থামলেন কেন? বলুন। দেখুন, মাঝ রাস্তায় আপনি যদি এই রকম করেন, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। ট্যাক্সিওয়ালা খুব অদ্ভুতভাবে হেসে ওঠে। আমি গাড়ির দরজাটা চেপে বন্ধ করতে গেলে আমার হাতটা শক্ত করে চেপে ধরেন হঠাৎ। স্পর্শটা ছিল বরফের মতো ঠান্ডা। খুব ধীরভাবে বললেন, সত্যি বলতে আমারও সাহায্য চাই, আপনার সাহায্য। আসুন, গাড়িতে যেতে যেতে বলা যাবে। একবার ঘড়িটা দেখলাম, সময় রাত 11টা। একবার খেয়াল করেছিলাম ট্যাক্সি চালকের জামায় 2-1 ফোঁটা গাঢ় রক্তের দাগ। জানি না আলো অন্ধকারে ভুলও হতে পারে। আমি আর না বলতে পারিনি। এক কথায় দুঃসাহসিকভাবে ওই অবস্থা, শীতের রাতে কোনোভাবে ওই অবস্থা থেকে বাঁচার জন্য মনে হয়েছিল ওই অচেনা ট্যাক্সি চালকই আমার উদ্ধারকর্তা। অফিসের ব্যাগটাকে নিয়ে বসে পড়লাম ট্যাক্সি। পড়ে রইল অফিসের গাড়িটা। শুধু ড্রাইভারটা তখনও এসে পৌঁছল। ফোনটাতেও চার্জ ছিল না, গলা বুক শুকিয়ে কাঠ। সব ঠিকঠাকই চলছিল। প্রচন্ড গরম অনুভব করায় যখন ট্যাক্সির কাঁচটা খুলতে গেলাম, তখনই ঘটল আসল ঘটনা। শুধু ট্যাক্সিতে ওঠার আগে দেখেছিলাম নাম্বারটা WB240678। ট্যাক্সির কাজটা খুলতে গিয়ে খেয়াল পড়ে যায়, আমার গাড়ির ড্রাইভারটা যখন চলে যায় তখন কাজগুলো বন্ধই ছিল।
এমনকি সবকটা কাঁচি। তাহলে এই ট্যাক্সি চালক কিভাবে গাড়ির কাঁচ নামিয়ে হর্ন বাজালো? যদিও গাড়ির চাবিটা ড্রাইভার ফেলে যায়, কিন্তু কাঁচ নামালো কি? তবে কি? তখনই ট্যাক্সি চালক বলল, আপনি একটু বেশি ভাবেন, সাংবাদিক বলেই হয়তো। কিন্তু কেন এ নিয়ে এত আপনার মাথা ব্যথা? আমি অবাক হয়ে যাই। জল তেষ্টায় যখন গলা ফেটে যাবে এমন অবস্থায় তখন? পেছনে জল রাখা আছে, জলের বোতল। জল খেয়ে ভালোভাবে চিন্তা করুন। অন্ধকার ট্যাক্সির ভিতর পিছনের সিট থেকে জল খুঁজতে গিয়ে দু একবার হাত তাতে হয়েছিল আমার। হঠাৎই একটা প্লাস্টিকের মতো কিছু হাতে লাগে। এক ঝটকায় হাতটা সরিয়ে নিই। উনি বলল, ভয় নেই, ওটা আমার ছেলের সব মেডিকেল রিপোর্ট। আমি প্রশ্ন করলাম, মানে? আপনি তখন বলেছিলেন আপনারও একটা সাহায্য চাই, আর সেটাও বা কি? বলছি, তবে তার আগে এত প্রশ্ন করাটা বন্ধ করুন, তাহলে একটু ভালো হয় সাংবাদিক বাবু। ট্যাক্সি চালকের ব্যবহার প্রথম থেকেই খুব অসংলগ্ন লাগছিল। আমি আর বেশি কিছু না বলে সামনের সিটে বসেছিলাম। শুধু একবার লক্ষ্য করি, ওনার হাত ঘড়ির সময় আমার থেকে অনেকটাই পিছনে এবং ঘড়িটা বন্ধ। ওনার ঘড়ি বলছিল 11:30, আর আমার ঘড়ি বলছিল 12:05। ট্যাক্সি চালাতে চালাতে উনি বললেন, আমি ছেলেকে নিয়ে আসলে কলকাতা গিয়েছিলাম ডাক্তার দেখাতে। মা মরা ছেলে, তাই আমি ভরসা এই ট্যাক্সি করেই ফিরছিলাম। কিন্তু আমি জানতাম না যাবার পথে এমন ঘটনা হবে। জানি আপনি ভাবছেন কি এমন ঘটনা যার জন্য আপনার সাহায্য দরকার। সাংবাদিক বাবু, আমার ছেলে খুব অসুস্থ। আমার পক্ষে সম্ভব না ওকে হাসপাতালে ভর্তি করা। তাই এই মুহূর্তে আপনি যদি... আমি আর কিছু বলতে পারিনি, শুধু প্রশ্ন করেছিলাম, কোথায় আপনার ছেলে আর কত দূর? উনি খুব চাপা গলায় বললেন, সামনে। ইতিমধ্যেই বেশ কিছু পুলিশ গাড়ি সামনে এগিয়ে আসে। আমাদের সামনে এগোতে বাধা দেন। আমি গাড়ি থেকে বাধ্য হয়েই নেমে যাই। আমি সাংবাদিক থাকায় পুলিশগুলো পরে আমাকে আর বাধা দেয়নি। কথা বলে জানতে পারি বেশ কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা ট্রাক একটা ট্যাক্সির মধ্যে। ধীরে ধীরে ভিড়ের মধ্যে এগিয়ে যেতে থাকি। আর খেয়াল করিনি ওই ভদ্রলোকটিকে। সব ভয় কেটে গেলেও সব থেকে বেশি কানে বাজছিল সামনে সামনে সামনে। ইতিমধ্যেই দেখি পুলিশ একটা রক্তাক্ত বাচ্চার দেহ স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে। কিছু আর না ভেবে হাত লাগালাম পুলিশের সাথে। চেষ্টা করছিলাম বাচ্চাটিকে বাঁচানো। শুধু একটাই প্রশ্ন, ট্যাক্সি চালকটির সাথে কেন দেখা হলো ওইভাবে? অ্যাম্বুলেন্সে করে যখন যাচ্ছি
দেখলাম ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সেই ভদ্রলোক আমার দিকে তাকিয়ে রয়েছে, চোখে একটা অদ্ভুত হাসি। বুঝলাম এটাই ওনার ছেলে। সারা রাত একটা বেসরকারি হাসপাতালে ছিলাম ওই বাচ্চাটির সাথে। অ্যাক্সিডেন্টটার ব্যাপারে আর কিছু জানা হয়নি। হাসপাতালের একটা বেঞ্চে বসে বসে সারাদিনের সব ঘটনাগুলো নিয়ে ভাবছিলাম আর অপেক্ষা করছিলাম সেই ট্যাক্সি চালকের। সারাদিনের ক্লান্তিতে কখন ঘুমিয়ে পড়েছিলাম তা ঠিক খেয়াল নেই। আসানসোল আর পৌঁছানো হয়নি, হয়তো আমার ড্রাইভারটাও কলকাতা ফিরে গেছে। ঘুম ভাঙতেই খোঁজ নিয়ে জানলাম বাচ্চাটা খুব ভালো আছে, সুস্থ হয়ে যাবে। হাসপাতালের বাইরে একটা পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে যাচ্ছিলাম। ট্যাক্সি চালকের কোনো খোঁজ বা কাল রাতের ঘটনার ব্যাপারে কিছু জানা যায় কি এই ব্যাপারে হঠাৎই ধাক্কা লাগে একটা লোকের সাথে। চাদর গায়ে থাকার কারণে মুখটা ঠিক খেয়াল করিনি। বললাম, দাদা শুনছেন, আপনার খবরের কাগজটা অদ্ভুতভাবে না শুনতে পেয়ে চলে যায়। খবরের কাগজটা হাতে তুলতেই একটা চিরকুট পেয়েছিলাম, তাতে বড় বড় করে লেখা, ধন্যবাদ বন্ধু। খবরের কাগজের দিকে চোখ পড়তেই কাল রাতের ঘটনা প্রথম পাতার হেডলাইন। হাইওয়েতে আবার পথ দুর্ঘটনায় মৃত্যু 1। পাশের ছবিতে সেই ট্যাক্সি, নাম্বারটা WB24A 0678। ছবিতে কাল রাতে ট্যাক্সি চালক মৃত অবস্থায়। অ্যাক্সিডেন্টের সময় রাত 11:30। শেষ হলো গল্প হেডলাইন। সাথে থাকুন আমাদের আগামী গল্পের জন্য।